সরকারের দায়িত্বে লাফালাফি করে অনেকেই কাজ করতে পারবে, কিন্তু সরকার কতদিন টিকবে সেটা হচ্ছে বোঝার বিষয়। এই সরকার যদি বিপাকে পড়ে, ক্রাইসিস যখন সামনে আসবে, ক্রাইসিসের প্রকৃত যোদ্ধা যারা তাদেরকে পাশে পাবে না। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বিশেষ করে ফুয়েল ক্রাইসিস, ইরান, ইসরায়েল এবং আমেরিকা যে চলমান যুদ্ধ, এই যুদ্ধের কারণে বাংলাদেশে আসন্ন ফুয়েল ক্রাইসিস নিয়ে কিছু কথা বলবো, এবং কারেন্সি রেট, এটা নিয়ে কিছু কথা বলবো। মূলত বাংলাদেশের আমরা যে অর্থনৈতিক এক ধরনের মন্দা বা ক্রাইসিস ফেস করতে যাচ্ছি, এটা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা। আমার মনে হয় আপনারা কথাগুলো চাইলে শেয়ার করতে পারেন, সবাই যাতে জানতে পারে। বিষয়টা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ এবং জানা উচিত সবার। একটা বিষয় কি, বাংলাদেশ দেখেন যে একটা সংকট তৈরি হতে যাচ্ছে, বাংলাদেশ সরকার কিন্তু এখনও তেলের দাম বৃদ্ধি করেনি, এবং এই তেলের দাম বৃদ্ধি না করাটা আমি মনে করি অনেক বড় একটা ভুল হয়েছে। কারণ হচ্ছে দেখেন, এই তেলের দামটা কিন্তু কদিন পরে শিওরলি বৃদ্ধি করতে হবে। এটা সরকার যতই চেষ্টা করুক, এটা কিন্তু সরকার বৃদ্ধি না করে পারবে না। কারণ তেলের সংকটটা এটা বাংলাদেশের শুধু একক না, এটা পুরা বিশ্বজুড়ে, তথা এই আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, যেসব কান্ট্রিগুলো তেলের উপর নির্ভরশীল। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, ওয়ার্ল্ডে কারা তেল ইম্পোর্ট করে, কারা এক্সপোর্ট করে। ওয়ার্ল্ডের মধ্যে বিশেষ করে রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো মেজর শেয়ার হচ্ছে যেটা তেল দ্বারা ইম্পোর্ট করে থাকে, আর এই তেল এক্সপোর্ট করে থাকে, মানে ক্রয় করে থাকে আপনার ইউরোপিয়ান কান্ট্রি তথা ভারত, বাংলাদেশ, চায়না, জাপান, এইসব কান্ট্রিগুলো। সো এখন এই সব কান্ট্রিগুলোতে এটার প্রভাব পড়বে। বাট বাংলাদেশ যে ভুলটা করছে, তেলের দামটা এখনও বাড়েনি। এতে কি ভুলগুলো হলো, তেলের দাম যখন এই সংকটটা শুরু হয়েছে, তখনই যদি তেলের দামটা আপনার কিছুটা, সামান্য কিছু একটা বাড়িয়ে দিত, তাহলে মানুষ কিন্তু তেল এভাবে আপনার রিজার্ভ রাখা শুরু করতো না। কারণ মানুষ মনে করতো দাম তো বেড়ে গিয়েছে, এখন রিজার্ভ করে লাভ কী। খেয়াল করে দেখবেন, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কথা, যে আমাদের যারা অর্থনীতিবিদ বা যারা এটা নিয়ে আসলে অর্থনৈতিক বিষয়ে ফোরকাস্ট করেন, তারা শিওরলি অ্যাগ্রি করবেন। বাট বাংলাদেশ সরকার ব্যবস্থা আমি জানি না, তারা অনেক সময় আছে কি, যে আপনি একটা সমস্যা হইলেই সব সমস্যাকে কিন্তু আপনার চ্যালেঞ্জ করতে হয় না, সব সমস্যাকে কিন্তু আপনি জোর করে আপনি ট্যাকেল দেওয়াটা ঠিক না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছু রিস্ক, আমরা ওই সিকিউরিটি রিস্কের ক্ষেত্রে এক ধরনের থিওরি আছে, যে আপনার যে রিস্ক থাকে, কিছু রিস্ক আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিছু থ্রেট আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিছু থ্রেট আপনাকে মিটিগেট করতে হবে, যেটা আমি সলভ করতে পারবো। আবার কিছু বিষয় থাকে যেটা আপনি মিটিগেট করতে পারবেন না, আপনি অ্যাকসেপ্ট করলেও আপনার অনেক বড় ক্ষতি হবে। তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে হবে, এটাকে আপনার ট্রান্সফার করে দিতে হবে, যাতে এটা অন্য কেউ এটাকে সমাধান করে। তাও যদি না পারেন, আপনি এটাকে অ্যাভয়েড করে যাওয়া। অ্যাভয়েড করতে যদি না পারেন, আপনি মিটিগেট করতে পারলেন না, অ্যাভয়েড করতে পারলেন না, আপনি তখন সেক্ষেত্রে আপনার রিস্কটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো একটা বিষয় কি, আপনাকে তো ভাবতে হবে যে আমার আসলে কী করণীয়, কী আমার জন্য কোর্স অফ অ্যাকশন ছিল। সরকার কিন্তু এই মুহূর্তে, সরকারের বোঝা উচিত ছিল যে আমাকে দাম বাড়াতে হবেই, কারণ এই সংকটটা স্বল্পকালীন না, এটা দীর্ঘমেয়াদী সংকট হতে যাচ্ছে। সো যদি সরকার প্রথম ধাক্কায় প্রাইসটা একটু বাড়িয়ে দিত, তাহলে কিন্তু বাংলাদেশে এই যে এখন আমরা যে সংকট দেখতে পাচ্ছি, তেলের পাম্পগুলোতে সব জায়গায় তেল চুরি, তেল রিজার্ভ করা, এগুলো কিন্তু কেউ করতো না। তেলটা তখন বাজারে স্বাভাবিক অবস্থায় থাকতো, এবং বাংলাদেশে কিছু মানুষ হয়তো মুনাফা ভোগ করতো। কিন্তু বাংলাদেশের কিছু তেল ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জন করবে, এটাকে আমি ঠেকানোর জন্য আমি করলাম কি, যে পুরো তেলটাকে আমি এখানে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিলাম, কোনোভাবে দাম বাড়তে দেবো না। এটা একইভাবে আমরা আরেকটা বিষয়ে সমস্যার সৃষ্টি করতেছি, ডলারের বা ফরেন কারেন্সি আমরা ওভার ভ্যালু করি। ফরেন এক্সচেঞ্জ রেটটাকে আমরা কিন্তু সবসময় দেখবেন যে আমরা বাংলাদেশে এখন ডলারের আপনি বাংলাদেশে এটা রেটটা হচ্ছে আপনার হঠাৎ করে 85 থেকে 125 হয়ে গেল। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা যখন বিদেশে যখন আমরা কেনাকাটা করতে যাই, এবং বাংলাদেশে যে ডলার রেট, আপনি দেখবেন বাস্তবে কিন্তু এটা ওভার ভ্যালু করা, মানে আপনি এটাকে আপনার কি বলে, যে বাংলাদেশে যে রেটটা করছে, আপনি যে কেনাকাটা করতেন, দুইটার সাথে মিলছে না। এই কারেন্সি রেটটাকে কিন্তু আমরা সত্যিকার অর্থে আমরা মনে করি কি, যে কারেন্সি রেটটা অনেক বেশি যদি ধরি, তাহলে আমার মনে হয় ইনফ্লেশন হবে। আপনি নিজের অর্থটাকে আপনি ওভারভ্যালু করতে যেয়ে, নিজের কারেন্সিটাকে ওভারভ্যালু করতে যেয়ে আপনি কি করলেন, ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার ক্যান্সার রোগ ধরা পড়েছে, কিন্তু আপনি এটা হাইড করতেছেন, বলতে গেলে সমস্যা হবে। কিন্তু ক্যান্সার যেহেতু হয়েই গিয়েছে, আপনি এটা চিকিৎসা করবেন, এটা হাইড করার কিছু নাই।
এখন হাইড করতে যে আপনি ট্রিটমেন্ট বন্ধ রাখলেন, তখন আপনার ওই ক্যান্সারটা পুরো শরীরে ছড়া যাবে। আমাদের এই ফরেন কারেন্সির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এক্স্যাক্টলি ওই ভুলটা করতেছে। আপনার এখানে জোর করে বাংলাদেশে বিশেষ করে আওয়ামী গভর্নমেন্ট তারা কি করেছে, জোর করে আপনার এই কারেন্সি রেটটাকে কন্ট্রোল করতে চাইছে, যে কারণে বাংলাদেশের যারা আপনার ইম্পোর্টার বা এক্সপোর্টার, বিশেষ করে এইটার প্রভাবটা পড়ে ইম্পোর্ট এক্সপোর্টের উপর। বাংলাদেশের মানুষ কিছু প্রোডাক্ট তারা ইম্পোর্ট করে, কিছু এক্সপোর্ট করে কোনগুলো, যেমন ধরেন আপনার গার্মেন্টস আইটেম থেকে শুরু করে আমাদের শ্রম বাজারে আমাদের লেবাররা দেশের বাইরেই করছে, গার্মেন্টস সহ আমরা মেডিসিন আরও কিছু সেক্টর আমরা এক্সপোর্ট করে থাকি। এক্সপোর্ট করে ইন রিটার্ন আমরা ডলার নিচ্ছি, এবং সেই ডলারটা আবার আমরা কিভাবে কখন ইউজ করছি, যখন আমরা ইম্পোর্ট করতে যাই, যখন বাংলাদেশে কিছু আনি। এখন আপনি এক্সপোর্ট করার সময় আপনি যে রেটটা পাচ্ছেন, আবার যখন কিনতে যাচ্ছেন তখন এটার কিন্তু সামঞ্জস্য থাকা উচিত। কিন্তু আপনি এক্সপোর্ট করে এক ধরনের প্রাইস রেট পেলেন, আপনি ইম্পোর্ট করতে যেয়ে আরেক ধরনের প্রাইস রেট পেলেন, তখন কি এটার প্রভাবটা কোথায় পড়বে? তো বাংলাদেশ সরকার কিন্তু ব্যবসায়ীদের সাথে অনেক ক্ষেত্রে আছে এই বিষয়গুলো তারা সমন্বয় করে নিচ্ছে না। এটা বিশেষ করে অতীতে যেটা হয়েছে। এবং আপনার আইএমএফের রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে বাংলাদেশ আপনার কারেন্সি ওভারভ্যালু করছে 25%, এবং যেটা কিন্তু এক্সপোর্টকে এবং আমাদের এগ্রিকালচার সেক্টরকে কিন্তু অনেক বেশি এটা ক্ষতিগ্রস্ত করে। তো আমি মনে করি এই বিষয়গুলো বাংলাদেশ সরকার নজরে আসা উচিত, এবং এই বিষয়গুলো আসলে আমাদের খেয়াল করা উচিত। এবং তেলের প্রাইসের যে বিষয়টা, এটা আমি মনে করি দামটাকে একটু বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করে বাজারটাকে স্থিতিশীল করা। কারণ এই যে লোকজন পেট্রোল পাম্পের সামনে যে সিরিয়াল ধরছে, এতে কিন্তু সরকারের ভাবমূর্তি আরও ক্ষতি হচ্ছে। এবং আপনার এক ধরনের ক্রাইসিস না হলেও এটা প্রজেক্ট হচ্ছে অনেক বেশি, মিডিয়াতে মানুষ আতঙ্ক ছড়াচ্ছে, মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে। তেল আছে, আপনি দেখবেন বাংলাদেশে অনেক দ্রব্যই পাওয়া যায় কিন্তু প্রাইস বেড়ে যায়। তো আমাদের এমনিও আমাদের সমস্যা আছে। এখন বাজার তেল যে একেবারে নাই তা না, তেল কিন্তু আছে, কিন্তু সব জায়গায় আপনি দেখবেন যে পেট্রোল পাম্পগুলো তার একটু একটু করে তেল দিচ্ছে। এখন একটা মানুষের যার চাহিদা আপনার 20 লিটার, তাকে আপনি 1 লিটার দিয়ে কিভাবে আপনি তাকে চালাবেন? তার চাহিদা তো আপনি কমাতে পারছেন না, তার যা লাগা তা লাগবেই। তো আমি একটা মানুষকে 1 লিটার তেল দিলাম, 1 লিটার তেল আনতে পেট্রোল পাম্পে যেতে আসতেই তো তার হাফ লিটার শেষ হয়ে গেল। বা আমি তাকে 500 টাকার তেল দিলাম, যেতে আসতে তার তেল খরচ হয়ে গেল। এরপরে সে আবার গেল, আবার সে 1 লিটার বা 5 লিটার আনলো, তারপর আবার একটু পরে গেল, আবার নিয়ে আসলো। এই যে 4-5 বার যাতায়াতে তার অর্ধেক তেল নষ্ট হবে। এটা কি অপচয়? ওই যে একটা ক্লাস 4-এর একটা বাচ্চা একটা হিসাব দিয়েছে না, যে ক্লাসে যদি আমরা অনলাইনে ক্লাস করি, তাহলে প্রত্যেকটা বাচ্চা তার বাসায় বসে অনলাইনে জয়েন করবে, এবং তার প্রতিটা এই 100টা ছেলে জয়েন করলে 100টা ছেলের বাসায় 100টা ফ্যান ঘুরবে। বা যদি একই ক্লাসে সবগুলো বাচ্চা অ্যাটেন্ড করে, তাহলে কিন্তু ওখানে 100টা ফ্যান ঘুরবে না। তার মানে ইলেকট্রিসিটির আমার কনজামশনটা কিন্তু আমি এই অনলাইনের মাধ্যমে বাড়াচ্ছি, কমাচ্ছি না। এরকম কিছু বিষয় আছে, আমরা আসলে বাস্তবমুখী চিন্তা ভাবনা করতেছি না। এবং সরকার ব্যবস্থাপনায় ওই কেউ ভাইরাল হলো, কেউ পরিচিত মুখ, কেউ আপনি তাকে চিনেন জানেন, ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো করে সরকার ব্যবস্থাপনা বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া উচিত না। ইউনূস সাহেব যাকে চিনতেন তাকেই তিনি দায়িত্ব দিয়েছেন। মেধাবী লোকজনদেরকে অন্বেষণ করে তারপর সেই লোকগুলোকে সরকার দায়িত্বে বসালে তখনই কিন্তু এই সরকারের সাস্টেনেবিলিটি বাড়বে। আদারওয়াইজ সরকারের দায়িত্বে লাফালাফি করে অনেকেই কাজ করতে পারবে, কিন্তু সরকার কতদিন টিকবে সেটা হচ্ছে বোঝার বিষয়। আর কিছু মানুষের ভিতরে যেরকম মান অভিমান দেখতে পাচ্ছি, তাতে এই সরকার যদি বিপাকে পড়ে, ক্রাইসিস যখন সামনে আসবে, ক্রাইসিসে প্রকৃত যোদ্ধা যারা তাদেরকে পাশে পাবে না। কারণ ন্যাড়া বেলতলা বারবার যায় না, একবারই যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।